বগুড়ায় নিজের দুই সন্তানের নামে নতুন দুই ইউনিয়নের নামকরণ করিয়ে বিএনপির নতুন যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তিনি বিতর্কের জন্ম দিয়েছেন। সেটাকে তিনি নানাভাবে কাকতালীয়ভাবে মিলে গেছে এরকম বলার চেষ্টা করেছেন, কিন্তু রহস্য অন্যদিকে যখন গড়িয়েছে তখন একেবারে স্পষ্টই বোঝা যাচ্ছে যে সব কিছুই তিনি নিজে করিয়েছেন। এই অভিযোগ যদি কেউ করে তাহলে সেই অভিযোগটাকে খণ্ডানো মুশকিল হবে। এই ইউনিয়নের নামকরণ কাণ্ডের পরে এবার এসেছে ওখানকার একটা খুবই পুরানো স্কুলের নাম চেঞ্জ করে তার নিজের নামে করার সিদ্ধান্ত জানিয়েছে শিক্ষা বোর্ড। শিক্ষা বোর্ডকে এমনি এমনি মন্ত্রীর নামে, প্রতিমন্ত্রীর নামে স্কুলের নামকরণের চিঠি পাঠিয়েছে, আদেশ জারি করেছে। এরকম ঘটনা যখন দেখছি তখন তার বিষয়ে নিউজ প্রকাশ করার জন্য স্থানীয় পত্রিকার সাংবাদিককে গ্রেপ্তার করিয়ে জেলে ভরিয়েছেন, তার করা মামলায় জেলে গিয়েছে, এরকমটাও আমরা দেখছি। সর্বশেষ যেটা খবর, যে খবরও নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করবে হয়তো, সেটা হচ্ছে যে বগুড়ার নিজের দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম অবশেষে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে পরিবর্তন হচ্ছে। কি হচ্ছে? বিএনপি কি সত্যিই এই প্রতিমন্ত্রীকে নিয়ে ইমেজ সংকটে পড়তে চলেছে, কিংবা ইতিমধ্যেই পড়ে গেছে? চলুন একটু বগুড়া থেকে কি তুলকালাম কাণ্ড ঘটছে সেটা একটু জেনে আসি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত। বলছিলাম, বিএনপির নতুন প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম তার নিজের দুই সন্তানের নামে দুটি ইউনিয়নের নামকরণ করেছেন, যেটাকে তিনি বলছেন কাকতালীয়ভাবে, অতি কাকতালীয়ভাবে মিলে গেছে। মানুষকে হয়তো তিনি বোকা ভেবেছেন, মানুষ হয়তো বোকা এতটা না, এবং মানুষকে যখন তিনি বোকা ভাবছেন তখন প্রধানমন্ত্রী ব্যাপারটা বুঝতে পেরেছেন এবং এই দুই ইউনিয়নের নাম তার দুই সন্তানের নাম থেকে পরিবর্তন করতে সিদ্ধান্ত দিয়েছেন। বাংলা ট্রিবিউনের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, বদলে যাচ্ছে বগুড়ার আলোচিত দুই ইউনিয়নের নাম। সেখানে আমরা দেখছি বগুড়ার মোকামতলা উপজেলার নবগঠিত সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তন করা হচ্ছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান। আজকে সন্ধ্যার পরে জেলা প্রশাসনের মিডিয়া উইং এই তথ্য নিশ্চিত করেছে। জেলা প্রশাসকের বরাত দিয়ে মিডিয়া সেল আরও জানিয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। নতুন নাম নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস, ঐতিহ্য ও ভৌগোলিক পরিচিতিকে গুরুত্ব দেয়া হবে। গণশুনানিও করা হবে। জেলা প্রশাসনের সূত্র বলছে, নাম চূড়ান্ত হওয়ার পর যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তা গেজেট আকারে প্রকাশ করা হবে। তার মানে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে ইউনিয়নের দুই নাম, যে বিতর্ক, সেই বিতর্কের অবসান ঘটছে এবং সেখানে প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হলো। এই ঘটনা যখন একেবারে দগদগে অবস্থায়, ঠিক তখন আর একটা ভয়াবহ খবর এসেছে। এই খবরটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, এবার স্কুলের নাম পরিবর্তনের প্রস্তাব প্রতিমন্ত্রীর মানা, অর্থাৎ উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করতে টের পেয়ে প্রতিমন্ত্রী বলেছেন, না, আমার নামে করার দরকার নাই। অথচ বোর্ড থেকে এই সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। কি বলছে? বগুড়া ইউনিয়ন কাণ্ডের পর এবার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নামে স্কুলের নামকরণের প্রস্তাব দেয়া হয়েছে। 50 বছরের প্রাচীন শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন করে শিবগঞ্জ মীর শাহে আলম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় করার প্রস্তাব দিয়েছে। এই বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক চিঠিতে নাম পরিবর্তনের প্রস্তাব পাঠানো হয়েছে। এতে সাধারণ জনগণের মাঝে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক শাখার সিনিয়র সহকারী সচিব শিরিন আক্তার স্বাক্ষরিত পত্রে এই তথ্য পাওয়া গেছে। বিষয়টি যাচাই বাছাই করে মতামত দিতে বগুড়া জেলা প্রশাসক এবং রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে। ওই চিঠিতে বলা হয়েছে, বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়কে শিবগঞ্জ মীর শাহে আলম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় নামে নামকরণের প্রস্তাব পাওয়া গেছে। প্রতিষ্ঠানটি সরেজমিন পরিদর্শন করে সুস্পষ্ট মতামত এবং যৌক্তিকতা সহ স্বয়ংসম্পূর্ণ প্রস্তাব সুপারিশ সহ প্রতিবেদন পাঠাতে শিক্ষা বোর্ড ও জেলা প্রশাসককে বলা হয়েছে। এখন মানে মাধ্যমিক শিক্ষা যে বোর্ড, মানে ঢাকা থেকে একজন, মানে এই শিক্ষা মন্ত্রণালয় থেকে একজন মানে
যুগ্ম সচিব তিনি এই চিঠি পাঠাচ্ছেন। এই চিঠি কি হাওয়া থেকে উড়ে এলো? যদি এই ধরনের প্রস্তাব দেয়া না হয় এবং সেই প্রস্তাব যদি পাশ করিয়ে নেওয়া না হয়, তাহলে এই চিঠি কেন তৈরি হলো? প্রতিমন্ত্রী বলছেন যে এটাতে তার আপত্তি রয়েছে, তিনি মানা করে দিয়েছেন। কেন আপত্তি এখন? তাহলে এই চিঠিটা হলো কি করে? সেই প্রশ্নের সুষ্ঠু উত্তর জনগণকে তার নিজের স্বার্থেই বোধহয় দেওয়া উচিত। ক্ল্যারিফিকেশনটা প্রয়োজন, কারণ এতে শুধু প্রতিমন্ত্রীর সম্মানহানির ব্যাপার নয়, এতে সরকারের প্রচণ্ড পরিমাণে সম্মানহানির ব্যাপার রয়েছে। আবার এই ঘটনা যখন ঘটছে তখন আমরা দেখছি যে তার ব্যাপারে নিউজ করার জন্য একজন সাংবাদিককে পাঠানো হচ্ছে কারাগারে। এই খবরটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে ভুয়া তথ্য প্রকাশের মামলায় পত্রিকার সম্পাদক কারাগারে। মামলার বাদী বগুড়া প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ। বগুড়া প্রেস ক্লাবের কোষাধ্যক্ষকে দিয়ে এই মামলা করানো হয়েছে। সেখানে বলা হয়েছে যে আজকে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 2-এর বিচারক কমল হোসেন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে বৃহস্পতিবার রাতে গাজীপুর জেলার গাছা থানা এলাকা থেকে বগুড়ার ডিবি পুলিশ রেজানুর ইসলামকে গ্রেপ্তার করে। পুলিশ জানায় গত 4 মে অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকায় দুর্নীতির বিতর্কে প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরে 11 জুন পত্রিকাটির একটি ফেসবুক পেজে প্রতিমন্ত্রীকে নিয়ে আরও কয়েকটি সংবাদ পোস্ট করা হয়। অভিযোগ করা হচ্ছে যে এই খবরগুলো ভুয়া, মিথ্যা। যদি পত্রিকায় প্রকাশিত খবর ভুয়া হয়, মিথ্যা হয়, তার তো যথাযথ প্রক্রিয়া রয়েছে। আপনি সেই পত্রিকাতে প্রতিবাদ লিপি দেবেন, যে পৃষ্ঠায় ওটা প্রকাশিত হয়েছে সেই পৃষ্ঠায় সেইভাবেই গুরুত্ব দিয়ে প্রতিবাদ লিপি প্রকাশিত হবে। আপনি তার জন্য প্রেস ইনস্টিটিউট রয়েছে, বহু ওয়ে রয়েছে এই অভিযোগটা দেওয়ার। আপনি সরাসরি সাংবাদিকের নামে, সম্পাদকের নামে মামলা দিয়ে, পুলিশ দিয়ে তাকে গ্রেপ্তার করিয়ে জেলে ভরবেন। এটা আপনার সম্মান ক্ষুণ্ণ করবে, ইমেজ নষ্ট করবে এবং সরকারের ভাবমূর্তি চরমভাবে ডুবিয়ে দেবে। একের পর এক এই প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে যা কিছু হচ্ছে সেটা সরকারের জন্য খুব একটা ইতিবাচক হচ্ছে না। প্রধানমন্ত্রী সরকার গঠনের পরেই বলেছিলেন যে 3 মাস 6 মাস 3 মাসের কথা প্রথমে বলেছিলেন, 3 মাস 6 মাস এই সময়টা দেখা হবে কার কি মানে আমল নামা তৈরি হচ্ছে দায়িত্ব পালনের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে কি মীর শাহে আলম অনেক বেশি পিছিয়ে পড়ছেন? এরকম কর্মকাণ্ডের মাধ্যমে কি তিনি মন্ত্রিত্বও হারিয়ে ফেলবেন? এই প্রসঙ্গ নিয়েও আলোচনা হচ্ছে চতুর্দিকে। আমার মনে হয় যে অনেক দিন ক্ষমতায় ছিল না বিএনপি, অনেক বছর পরে, 17 বছরের বেশি সময় পরে তারা ক্ষমতায় এসেছে। এত বছর পরে ক্ষমতায় আসা, এত বছর ক্ষমতার বাইরে থাকা, এই বাস্তবতাটা উপলব্ধি করা উচিত প্রত্যেক মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং এমপি সহ বিএনপির নেতাকর্মীদের। কারণ জনগণের আস্থা হারিয়ে ফেললে তাতে গোটা দল বিপদে পড়বে, বিএনপির শীর্ষ নেতৃত্ব বিপদে পড়বে। দর্শক, আপনার কি মনে হয়? মানে যুগে যুগে এরকম দৃশ্য, এরকম ঘটনা মন্ত্রী প্রতিমন্ত্রীদের ক্ষেত্রে আমরা কি দেখেই যাব? যার ব্যত্যয় ঘটেনি আওয়ামী লীগের আমলেও। এই ধারাবাহিকতা কি আমাদের মানে দেখে যেতেই হবে দর্শক হিসেবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।